সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আপনাদের পছন্দের গল্পটি। ঘটনাটি মেদিনীপুর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত আনন্দপুর নামক একটি গ্রামের ঘটনা। আমার আজও মনে আছে সেই দিনের কথা। আমাদের দুই বন্ধুর ভৌতিক বাড়ি বা কোনো ভৌতিক প্লেসের ওপর খুব আগ্রহ ছিল। ও হ্যাঁ, বলাই হয়নি, এ চয়ন আমার সবচেয়ে কাছের বন্ধু কিছুদিনের জন্য ঘুরতে এসেছে আমাদের বাড়ি। বলছি ভাই, তোদের এখানে কোনো হন্টেড প্লেস নেই? এই শহর অঞ্চলে হন্টেড প্লেস বলি হারি তোকে? না মানে আমি এখানে আসার সময় ট্রেনে শুনেছিলাম মেদিনীপুরে একটি হন্টেড প্লেসের কথা। ভাবলাম তোদের এখানে পাওয়া যাবে, তাই বলিনি। ও, তা কোথায় জায়গাটা? শুধু মেদিনীপুর বললেই চলবে তো নাকি? না না, আমি ওনার থেকে প্রপার লোকেশন নিয়ে নিয়েছি। মেদিনীপুর থেকে 15 কিলোমিটারের পথ আনন্দপুর, সেইখানেই আর কি। ওই যে ওই চৌধুরীদের জমিদারি রয়েছে ওইখানেই। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তা রওনা কখন দিবি, কিছু ভাবলি? ভাবছি আজ সন্ধ্যেতেই দেব। তাহলে দুটো টিকিট কেটে রাখ, আমিও আসছি, কেমন? এরপর আমরা সন্ধ্যের মধ্যেই স্টেশনে পৌঁছে গেলাম। রাত 8:05 ট্রেনে উঠলাম। ট্রেনটি দৌড়ে চলেছে তার নিজের গতিতে। বলছি, কিছু খাবার দাবার প্যাক করে দিয়েছিস তো? রাতে তো আবার খেতে হবে। হ্যাঁ রে, নিয়েছি, তোকে অত চিন্তা করতে হবে না। এরপর ট্রেনের জানালার ফুরফুরে হাওয়ায় আমার চোখ দুটো যেন জড়িয়ে এলো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে, কুশল, এই কুশল, কুশল, এই কুশল, এই ওঠ ওঠ। হ্যাঁ 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 হ্যাঁ, বল বল। আরে শুধু ঘুমালেই হবে? রাত হতে চললো তো, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আরে বাইরের হাওয়ায় একটু চোখ লেগে গিয়েছিল। একটু? তাই তো 3 ঘন্টা হতে চললো ঘুমাচ্ছিস। চল চল, খা এখন, এনে। এরপর আমরা ট্রেনেই রাতে খাওয়াটা সেরে ফেললাম গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে। অবশেষে ট্রেন গিয়ে থামলো মেদিনীপুর স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমে রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটা দিলাম। দেখলাম পাশে একটা ধাবা খোলা আছে অত রাতেও, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোরের আলো ফুটবে। এরপর আমরা রিক্সা করে আনন্দপুরের দিকে রওনা দিলাম। তা কোথায় উঠবো এখন আমরা, কিছু ঠিক করেছিস? কেন, চৌধুরী বাবুর বাড়িতে। মানে? মানে আর কি, চৌধুরী জ্যাঠামশাই বাবার খুব ভালো বন্ধু, তাই ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও ওঠা যাবে না, বুঝলি তো। এইভাবেই গল্প করতে করতে আমরা আনন্দপুরে পৌঁছে গেলাম। সেইখানে গিয়েও আবার একটা রিক্সা চেঞ্জ করতে হবে আমাদের। ও ভাই, তা চৌধুরী বাড়ি যাবে তো নাকি? এতটা রাতে যেটুকু ভাড়া লাগবে আমরা দিয়ে দেব। দেখলাম রিক্সা চালক রাজি হয়ে গেল। ঘড়ির কাঁটা প্রায় 4টে ছুঁয়ে ছুঁয়ে আমরা চৌধুরী বাড়ির দিকে রওনা দিলাম। হ্যাঁ রে কুশল, বলছি আমাদের গন্তব্যস্থল তো উঁচু মাঠ, তা আমরা সেখানে যেতে পারবো তো নাকি? উঁচু মাঠ? চৌধুরী বাবুর বাড়ি উঁচু মাঠে। বাবার মুখে শুনেছি ব্রিটিশ আমলে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় যেসব কৃষকরা খাজনা দিতে পারতো না, তাদেরকে জ্যাঠামশার পূর্বপুরুষরা তাদের লেঠেল দিয়ে ওই উঁচু মাঠেই জীবন্ত অবস্থায় পুঁতে ফেলতো। কি বলিস রে, এতে তো চৌধুরী জ্যাঠামশাইদেরও হাত রয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি, এইরকমই আইন ছিল। আর জ্যাঠামশাইরাই বা কি করতো? তারাও তো ব্রিটিশদের কাছে বাঁধা ছিল। আর এখন তো এটাও শুনছি যেই সব কৃষকদেরকে ওরকম জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হয়েছিল,
তারা নাকি আজ পিশাচে পরিণত হয়েছে, আজও উঁচু মাঠের আশেপাশে ঘুরে বেড়ায়। এইটা একটু বেশি হয়ে গেল না ভাই? তা যা বলেছিস, ওই গপ্প কথা গপ্পই থাকে। মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড়, এত বড় বড় ভয়ঙ্কর জায়গা ঘুরেছি, সেখানে তো কিছুই পেলাম না। তুই বলছিস এইখানে এত কিছু আছে, তা পাওয়া যাবে তো নাকি? তবে ধন্যবাদ তোর জ্যাঠামশাইকে এইরকম একটা জায়গায় আমাদেরকে থাকার ব্যবস্থা করার জন্য। এরপর আমরা পৌঁছে গেলাম চৌধুরী বাড়িতে। এরপর দুপুরের খাওয়া শেষ করে জ্যাঠামশাইয়ের সাথে গল্পে বসলাম। বলি জ্যাঠামশাই, আমরা কি জানতে পারি যে উঁচু মাঠে যেসব ঘটনা সেগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। আজ থেকে 230 বছর আগে ব্রিটিশ আমলে আমাদের জমিদারি বংশ ইংরেজদের কাছে গোলামি করত, আর তখন যদি কেউ খাজনা না দিতে পারত, তাহলে আমাদের পূর্বপুরুষদের লেঠেলকে দিয়ে ইংরেজরা সেই সব জীবন্ত মানুষকে ওই উঁচু মাঠের মাটিতে পুঁতে ফেলত। তা আপনারা প্রতিবাদ করতে পারেননি? প্রতিবাদ সেটা যদি করা হতো তাহলে আজ আর আমাদের কোনো বংশই থাকতো না। ও এই ব্যাপার। ইংল্যান্ডের রানী মেরিরও আগমন হয়েছিল। চেনো তো মেরিকে? হ্যাঁ চিনি, শুনেছি তোরসাদির কাছে, যিনি ব্লাডি মেরি নামে পরিচিত। হ্যাঁ ঠিক, আমি তার কথাই বলছি। এখানে কত গরিব কৃষককে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে যৌবনে লিপ্ত হয়ে স্বাদ মিটে গেলে তাদেরকে খুন করে ফেলত। ইতিহাসের পাতায় পাতায় লেখা তার ঘৃণ্য কাজকর্মের কথা। তাই আজও তার আত্মার কোনো মুক্তি ঘটেনি। পিশাচিনী হয়ে আজও ঘুরে বেড়ায় এই পৃথিবীর বুকে। এই উঁচু মাঠেই তাকে ঘুরতেও দেখা যেত আগে। এইভাবেই জেঠুর গল্পে আমরা মত্ত হয়ে যাই। এরপর রাত নামতে থাকে। বুঝেছিস তো সব জেঠুর কথাগুলো? হয়তো আজই তাহলে পূরণ হতে চলেছে আমাদের স্বপ্ন। তাহলে আজ রাতেই কেমন? এরপর জেঠুর সব কথা শোনার পর রাতে উঁচু মাঠের একটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ শনিবার, ভূত চতুর্দশী। আজ তো ভূতেদের মহোৎসব করার দিন। তাহলে কুশল, আজ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ হবেই, কি বল? হ্যাঁ নিশ্চয়ই হবে, চল পৌঁছাই আগে। এরপর আমরা গিয়ে পৌঁছাই উঁচু মাঠের সেই বাড়িটাতে। ভিতরে ঢুকে জানলার কাছটাতে দাঁড়ালাম। চয়ন, ঘরের আলোটা নিভিয়ে দে, আর তারপর এখানে এসে দাঁড়া। বাইরে নিকষ কালো অন্ধকার। একটা মোমবাতি জেলে আয়নার কাছটা দাঁড়ালাম। এইবার ব্লাডি মেরিকে ডাকতে হবে। ব্লাডি মেরি, আমাদেরকে দেখা দিন। ডাকার পরেই দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। চয়নের গায়ের লোম খাড়া হয়ে গেছে। চয়ন, শেয়ালের আওয়াজটাতে কেমন যেন একটা লাগলো না? যেন মনে হলো হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে। দাঁড়া, আবার ডাকি। ডাকতেই যাব, দূর থেকে অজানা এক রাত জাগা পাখির ডাক ভেসে এলো। আমার মতো ছেলের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমে এলো। আমরা কোনো কিছুকে পাত্তা না দিয়ে দ্বিতীয়বার ডেকে উঠলাম। ব্লাডি মেরি, আমাদেরকে দেখা দিন। এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ে আর হিম করা গর্জন। না, কানের ভুল নয়, এবার যেন সত্যিই ভয় লাগছে। চয়ন, যা হচ্ছে সেটা তো কোনোভাবেই ভুল নয়। হ্যাঁ হ্যাঁ ভাই, আকাশে তো কোনো রকম মেঘ ছিল না। তাহলে এত ঝড়ের শব্দ কিসের? গাছের পাতা একদম স্থির, এত শোঁ শোঁ শব্দ কিসের? যা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই দেখ চয়ন, উঁচু মাঠের দিকে। উঁচু মাঠের দিকে তাকাতেই চয়ন অজ্ঞান হয়ে পড়ে যায়। চয়ন, চয়ন, ভাই ও ভাই! বুঝলাম চয়ন জ্ঞান হারিয়েছে। আমি জানলার দিকে তাকালাম, দেখলাম 50-60 জন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ভরা, বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আস্তে আস্তে এগিয়ে আসছে এই বাড়িটার দিকে। এবার আরো ভয় লাগছে। ভয়কে পিছনে ফেলে শেষবারের মতো ডাকলাম, ব্লাডি মেরি,
প্লিজ। দেখা দিন আমাদেরকে। এরপর যা ঘটলো তা আমার কল্পনাতীত। মোমবাতির শিখাটা কাঁপতে থাকলো। হঠাৎই মাঠের লোকগুলো অদৃশ্য হয়ে গেল। থেমে গেল নেকড়ের গর্জন। আকাশ ভরা ঘন মেঘে প্রবল ঝড় বইতে লাগলো। বাতি নিভু নিভু আলোয় আমি আয়নার দিকে তাকালাম। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমি দেখতে পেলাম সারা ব্রাউন করা এক ক্ষতবিক্ষত স্ত্রীলোকের মুখচ্ছবি। মোমবাতিটি নিভে গেল, এখন শুধুই অন্ধকার। এরপর দরজায় খটখট করে কেউ কড়া নাড়ছে। আমি ভীত কণ্ঠে বললাম, কে 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 ওখানে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল সে এসে গেছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে গ্রামের লোকেরা আমাদেরকে উদ্ধার করে। এরপর আমরা কোনো কিছুই না ভেবে বাড়ির দিকে রওনা দিই।